চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধসে ৩ শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত, চলছে উদ্ধার কাজ। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি, নতুন উদ্যমে ফসলের মাঠে কৃষক, সরকারি সহায়তার দাবি। গাইবান্ধায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। দেশে ক্রমেই বাড়ছে মাদক ব্যবসা, এক শ্রেণীর অসাধু কর্মকর্তার পৃষ্ঠপোষকতাই কারণ বলছেন অপরাধ বিশ্লেষকরা। তৃতীয় দফা মেয়াদ শেষ হলেও চালু করা সম্ভব হচ্ছে না দ্বিতীয় তিস্তা সড়ক সেতু। ঠিকাদার ও কর্তৃপক্ষের উদাসীনতায় কারণ, দাবি এলাকাবাসী। এবং মৌসুম শেষ হওয়ায় রাজশাহীর বাজারে কমছে আমের সরবরাহ, দ্রুত বাড়ছে দাম, কিনতে এসে হতাশ ক্রেতারা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে আছি আমি মামুন আব্দুল্লাহ। চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধসে ৩ শিশু সহ একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত রাত ৩টার দিকে প্রবল বর্ষণে জঙ্গল সলিমপুর এলাকার একটি পাহাড় ধসে পড়ে। এ সময় পাহাড়ের পাদদেশে একটি ঘরে একই পরিবারের ৯ সদস্য চাপা পড়েন। দুর্গম এলাকা হওয়ায় প্রশাসনের কাছে খবর পৌঁছাতে দেরি হয়। তবে স্থানীয়রা মাটি সরিয়ে সেখান থেকে ৩ শিশু ও ২ নারীর মরদেহ উদ্ধার করেন। এছাড়া আরও ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। গত ১০ বছরে জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় ধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ওই বৃষ্টিটা জোরে হওয়ার পরে কিন্তু ওই মাটিটা উপর থেকে নামে আইছে। উপর থেকে মাটি আমার পাল্লা পর্যন্ত পড়ছে। আমার কাকা আমার যত টানে বাইরেতে পাই না, আমি এরকম ৮ বাইরে ছিল। তারপর আমার কাকা ঠ্যাং ধরে 2বার টান দিয়েছে, লাস্টে আমি বাইরেতে পারছি। 10টা বাজে আপু আমাকে গর্ত নাইছে কথা কই আমার লগে। এরপরে রাতে 3টা বাজে দুলাভাই যায় আমাদের ঘরের দুয়ারে ঠাস করে পড়ছে। পড়ার পথে আমার শ্বশুর উঠছে, আমার স্বামী উঠছে, উঠে জিজ্ঞেস করছে আমার কেউ নাই, সব শেষ। দর্শক, এই মুহূর্তে সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ মামুন। আমরা এখন আছি চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায়। গতকাল রাত 3টার দিকে এখানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে একই পরিবারের ৫ জন সদস্য নিহত হয়েছে। এখানে যে জঙ্গল সলিমপুর এলাকায় একজন পরিবার থাকতো, তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। তো সেক্ষেত্রে তার স্ত্রী এবং ছেলে তারা সবাই এখানে মারা গেছেন এবং ননদ বেড়াতে এসেছিল নোয়াখালী থেকে। ননদ রাবেয়া ও তার 2 মেয়ে লামিয়া ও সামিয়া, তারাও কিন্তু এখানে এই যে পাহাড় ধসের যে ঘটনা ঘটেছিল সেই পাহাড় ধসের ঘটনায় গতকাল রাত 3টায় এখানে পাহাড় ধসে চাপা পড়ে মারা গেছে। এছাড়া আরো 4 জন আহত হয়েছিল, তাদেরকে স্থানীয় এলাকাবাসী রাতে এসে উদ্ধার করে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যেহেতু এই চট্টগ্রামের সীতাকুণ্ডের এই যে জঙ্গল সলিমপুর এলাকাটি, এটি একটি অনেকটা দুর্গম এলাকায় অবস্থিত। তো সেক্ষেত্রে প্রশাসনকে খবর দেওয়ার পর প্রশাসন আসতে অনেকক্ষণ সময় লাগছিল। তো সেক্ষেত্রে এলাকাবাসী মিলে কিন্তু লাশগুলো আমরা দেখেছি, আমরা আসার আগে লাশগুলো তারা মাটির নিচ থেকে তুলে নিয়েছে। তো সেক্ষেত্রে ফায়ার সার্ভিস আসার আগে আমরা বলতে পারি এখানে যারা এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু এই লাশগুলো যে মাটির নিচে চাপা পড়েছিল সেখান থেকে উদ্ধার করেছিল। তো কিছুক্ষণ আগে এখানে ফায়ার সার্ভিস এসেছে। এছাড়া চট্টগ্রামের যে পুলিশ সুপার, তিনিও এই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে হয়তো চট্টগ্রামের যিনি জেলা প্রশাসক রয়েছে তিনিও এখানে আসবে। তবে একটি বিষয় জানিয়ে রাখার, সেটি হচ্ছে প্রতি বছরই কিন্তু চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং এই পাহাড় ধসের ঘটনার কারণে প্রতি বছর কিন্তু প্রচুর প্রাণহানিরও ঘটনা ঘটে। আমরা যেমন জানি 2007 সালে পাহাড় ধসের ঘটনায় প্রায় 127 জনের মতো মানুষ মারা গিয়েছিল। তো সেক্ষেত্রে এই জঙ্গল সলিমপুর এলাকায় আমরা যেটি দেখেছি, এখানে বেশিরভাগই যারা পোশাক শ্রমিক এখানে যারা আছেন তারা এখানে থাকেন। তো সেক্ষেত্রে অনেকে অভিযোগ করে বলছিল এই পাহাড় কেটেই কিন্তু তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। তো সেক্ষেত্রে প্রশাসনের যে দায়িত্ব ছিল তাদেরকে সরে নেওয়ার, যেহেতু এই বর্ষার সময় প্রতি বছর পাহাড় ধসে যেমন ঘটনা ঘটে, গত বছরও কিন্তু পাহাড় ধসের ঘটনা এখানে ঘটেছিল। সেক্ষেত্রে তখনও প্রাণহানির ঘটনা ঘটেছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রাণহানির ঘটনা
ঘটনা না ঘটে ততক্ষণ পর্যন্ত প্রশাসনের টনক নড়ে না, এমনটি আমাদেরকে এখানকার যারা এলাকাবাসী রয়েছে তারা আমাদেরকে অভিযোগ করে বলেছে। তবে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তা এসেছেন, তিনি আমাদেরকে জানিয়েছে যারা এখনো ঝুঁকিপূর্ণভাবে আছেন তাদেরকে যদি আসলে সরিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু যেহেতু এখন বর্ষার মৌসুম তাহলে আরো প্রাণহানির ঘটনা ঘটতে পারে। আর আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে গত 24 ঘন্টায় সকাল 9টা পর্যন্ত চট্টগ্রামে 97 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু আমরা দেখেছি এই পাহাড় ধসের ঘটনা এখানে ঘটেছে। তো এই ছিল আমার কাছে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা থেকে পাহাড় ধসের ঘটনায় যে 5 জন নিহত হয়েছে তাদের সর্বশেষ খবর। সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকার পাহাড় ধসের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। এবার নদ নদীর বন্যার পরিস্থিতির খবর। সিলেট অঞ্চলের নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ইতোমধ্যে ঘরবাড়ি থেকে পানি নেমে গেছে। ডুবে যাওয়া কৃষি জমি জেগে ওঠায় কৃষক নতুন উদ্যোগে ফসল বোনায় মনোনিবেশ করেছেন। তবে দুদফা বন্যায় সবকিছু হারিয়ে নিঃস্ব কৃষকেরা চেয়ে আছে সরকারের দিকে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। প্রায় 1 মাস সিলেটের 8 উপজেলার মানুষ বন্যার পানিতে ভেসে দিন কাটিয়েছেন। এপ্রিলে বড় মৌসুমের ধান হারিয়ে নিঃস্ব কৃষকেরা দিশেহারা হয়ে আউশ ধান রোপণ করে স্বপ্নের দিন গুনছিলেন। কিন্তু জুন মাসের শেষে ভারী বর্ষণ আর সাথে উজানের পাহাড়ি ঢলে সেই স্বপ্নও বানের পানিতে ভেসে যায়। বিপন্ন অবস্থার মধ্যে পড়েন কৃষির উপর নির্ভরশীল 6.5 লাখ মানুষ। এত বুড়ো নিল গিয়া, বুড়ো হইলাম না বাবা, না হয় ও আউসে এতটা হলাইছি তো আউসা নেলা তা দিকে রইছে বাবা, বুড়োগুন আল্লাহ দিন দিনতে খাইতাম। বিষ দিয়া বা সার দিয়া তে আমরা মনে করো সরকার কাছে কৃতজ্ঞতা। আবার রুইতে হইলে তো বিষের দরকার, সারের দরকার, না হইলে তো আমরা জমিনটা তো আবার রুইতে পারি না। এখন আমরা সরকারের সহযোগিতা না করে তা আমরা কি করে বাঁচবো? অন্যদিকে বানের পানি নামতে শুরু করায় বানভাসী মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে কৃষি, স্বাস্থ্য ও পুনর্বাসনে নেওয়া নানা পদক্ষেপের কথা জানালেন এই কর্মকর্তা। যতদিন পর্যন্ত তাদের একটা মোটামুটি সুস্থ অবস্থায় না দাঁড়াতে পারে ততদিন পর্যন্ত আমরা ত্রাণ কার্যক্রম চালিয়ে যাব। কৃষি বিভাগ থেকে তাদেরকে বীজ, সার বা ওই সেচের সময় যে সুবিধা দেওয়া, এটিও আমাদের কার্যক্রম চলমান আছে। দ্বিতীয় দফা বন্যায় সিলেটের 8 উপজেলার 55টি ইউনিয়ন এবং একটি পৌরসভার 5.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বানভাসী মানুষের জন্য 813 মেট্রিক টন চাল ও নগদ 13 লাখ টাকা বিতরণ করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। শরীয়তপুরে পদ্মা নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। এলাকাবাসী জানায় জাজিরা ও নড়িয়া উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে আছে। বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে ডুবে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। কাজ না থাকায় বেকার সময় পার করছেন কৃষকরা। তবে দুর্গতদের সরকারি ত্রাণ সহায়তা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বন্যা কবলিত মানুষ। বাজার করতে বা পানি খেয়ে যাইতে পারে না, পানি খেয়ে জানতে পারে না। গরু আছে, ছাগল আছে, এদের কোনো ঘাস ঘুষ নাই, এদের খাওয়াইতে পারতেছি না। আমরা অনেক সমস্যার ভিতরে আছি বন্যার কারণে। আমরা কিছুই পাইনি হ্যাঁ নাইয়া, কোনো মেম্বারও দেয় নাই, কোনো চেয়ারম্যানও দেখে না যে পানির মধ্যে যে বাইরে কিছু দেই, সাহায্য কিছু খাই না, খেয়ে অনেকেই কষ্ট মনে করেন। এদিকে পানি নামলেও দুর্ভোগে আছেন গাইবান্ধার বানভাসী মানুষ। শোধনের উদ্যোগ না নেয়ায় দূষিত পানি পান করছেন তারা। এতে শরীরে দেখা দিয়েছে চর্মরোগ। এক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ মেডিকেল টিম গঠন করলেও সেবা না পাওয়ার অভিযোগ দুর্গতদের। তবে অপর্যাপ্ত জনবল ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থাকে দুষছেন স্বাস্থ্য বিভাগ। হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট। ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে নৌকায় 40 মিনিটের পথ পাড়ি দিলেই ব্রহ্মপুত্র নদের কোলে উজালডাঙ্গা চর। বানের জল নেমে গেলেও বন্যায় ডুবে থাকা টিউবওয়েলের পানি শোধনের কোনো উদ্যোগ নেই। বাধ্য হয়ে দূষিত পানি পান করছেন চরের মানুষ। অন্যদিকে বন্যার পানির মধ্যে টানা 1 সপ্তাহ বসবাস করায় চরে বসবাসকারী অনেকের শরীরে দেখা দিয়েছে চর্মরোগ। সর্দি, কাশি ও জ্বরের মতো অসুখ তো আছেই। একই চিত্র পার্শ্ববর্তী কোচখালী চরেও। তাদের অভিযোগ, এখনো কোনো ডাক্তারের দেখা পাননি তারা। পাওটাও দিয়ে বিছনাত গেলেন, তারা পাও জ্বালায় পড়ায়, ঘায়ের যন্ত্রণায় ঘুম পারিতে পারি না, চুলকায়, ব্যথা, জ্বর। এই গাও নিয়ে পানি মধ্যে থাকতে থাকতে খুব কষ্ট হয়, চুলকায়, কিন্তু ওষুধ পাতি পাই না। তো দিন মজুর করে খাই,
এখন বন্যার কারণে তো কাম কাজ করতে পারতেছি না, হাতে পয়সা করি নাই। বাড়িঘর থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর মানুষের কষ্ট কিছুটা কমেছে, কিন্তু কাজকর্ম না থাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করতে পারছেন না চরের বাসিন্দারা। অন্য এক জায়গায় যা উঠছিলাম সেখান থেকে যে পানি নেমে এসে আবার এই যে সেখানে আসছি, কোনো কাম কাজ নেই, খাওয়া নেই, দাওয়া নেই, এইভাবে তো চলাফেরা করতেছি আমরা। চাউল আসলে তাই চড়িয়া দিয়ে আলু ভর্তা খাইতেছি। আমরা কি করব সেটা আমরা নিজেও জানি না, যে আসলে চরের মধ্যে আমরা কিভাবে বসবাস করব। জনবল ও নৌযান সংকটের কারণে সবগুলো চরে স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানালেন সিভিল সার্জন। সবগুলো চরের মধ্যে আমাদের জনবল এখনো পৌঁছতে পারেনি। এইসব জায়গায় আমরা জরুরি ভিত্তিতে লোক পাঠানোর ব্যবস্থা করব এবং যদি বন্যা পরবর্তী যে রোগ বালাইগুলো যেগুলো দেখা দেয় সেইগুলো যাতে না হয় তার জন্য পরামর্শ দেব। উজানের ঢল ও বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নানা অজুহাতে তৃতীয় দফা মেয়াদ শেষ হলেও দ্বিতীয় তিস্তা সড়ক সেতু চালু করা সম্ভব হচ্ছে না। এতে রংপুর ও লালমনিরহাট জেলার কয়েক লাখ মানুষের দুর্ভোগও আপাতত কাটছে না। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং নির্মাণ তদারকি সংস্থার খামখেয়ালির কারণেই এই অবস্থা। তবে নির্মাণ তদারককারী কর্তৃপক্ষ বলছে, সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক তৈরির পরই চালু করা হবে সেতুটি। শাকিল মাহমুদের ক্যামেরায় রংপুর থেকে মানিক সরকারের রিপোর্ট। বহমান তিস্তার একদিকে রংপুর, অন্যদিকে লালমনিরহাট জেলা। এই দুই জেলার মানুষের মাঝে এক নিবিড় সেতু বন্ধন গড়ে তুলতেই দ্বিতীয় তিস্তা সড়ক সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই অঞ্চলের মানুষের স্বপ্নের এই সেতুটি চালু হলে এখানকার একমাত্র স্থলবন্দর বুড়িমারির সঙ্গে যুক্ত হয়ে সড়কটি পরিণত হবে আন্তর্জাতিক মহাসড়কে। কিন্তু গত জুনে তৃতীয় দফা বাড়তি সময়ের মেয়াদ শেষ হলেও নানা অজুহাতে সেতুটি চালু করা যাচ্ছে না। ফলে খেয়া পারাপারি এখনো একমাত্র ভরসা এই দুই জেলাবাসীর। এই ব্রিজটা কমপ্লিট না হওয়ার কারণে আমরা বৃহত্তর রংপুরবাসী অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। নৌকা পারাপারে অনেক রোগী, অনেক সমস্যা হয়, মারাও যায়, মেডিকেলে আমরা পৌঁছাতে পারি না। আমরা চাই যে এই কাজটি দ্রুত গতিতে যেন সম্পন্ন হয়। সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ হলেও সংযোগ সড়কের ভূমি অধিগ্রহণ এবং কাজ শুরু না হয় ক্ষোভ এলাকাবাসীর। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, সেতু নির্মাণের কাজ তারা শেষ করেছেন, সংযোগ সড়কের কাজ শেষ হলেই চালু করা যাবে সেতুটি। সরকারি রেট হচ্ছে 15,500, আর এখানে জমির দাম হচ্ছে 1,20,000 এরকম দাম হচ্ছে, যার কারণে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, বিধায় তারা দিতে চাচ্ছে না। এই অ্যাপ্রোচ রোডে এখানে একটু কিছু জায়গার সমস্যা আছে, কিছু ব্যক্তিগত জায়গাতে রাস্তা চলে যাচ্ছে, সেই জায়গাগুলো অ্যাকোয়ার করা হোক, আর যেভাবে সমাধান হলেই আমাদের এই অ্যাপ্রোচের কাজটা শেষ হয়ে যাবে এবং আমরা হ্যান্ড ওভার করে ফেলে দেবো। আর নির্মাণ কাজ তদারককারী প্রকৌশলী বলছেন, সেতু প্রকল্পের কাজ 99% শেষ হয়েছে, বাকি কাজ আগস্ট মাসের মধ্যেই শেষ হবে। আমাদের দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর কাজ প্রায় 99% শেষ হয়ে গেছে। এখন মূল ব্রিজে ইলেকট্রিকের কাজটা বাকি, আর হলো মূল ব্রিজের সাথে 62 মিটার অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচের ফিনিশিং এর কাজটা বাকি আছে। 850 মিটার দৈর্ঘ্য এবং 9.6 মিটার প্রস্থের এই সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 121 কোটি 65 লাখ টাকা। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। পদ্মা নদীতে তীব্র স্রোতে কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। ঘাট এলাকায় আটকা পড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে 5 শতাধিক ছোট বড় যানবাহন। বিআইডব্লিউটিও জানায়, তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। দ্বিগুণ সময় লাগছে নদী পার হতে। এছাড়া চলাচল করতে গিয়ে প্রায়ই বিকল হয়ে যাচ্ছে ফেরিগুলো। এই অবস্থায় 17টি ফেরির মধ্যে 9টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। দেখছেন এ সময়ের বাণিজ্য। দেশে ক্রমেই বিস্তার লাভ করছে মাদক ব্যবসা। গেল 6 বছরে ইয়াবার ব্যবসা বেড়েছে 30 গুণ। ধ্বংসাত্মক ব্যবসার বড় সহায়ক খোদ প্রশাসনেরই এক শ্রেণীর অসাধু কর্মকর্তা। এমন দাবি করে সুন্দর আগামীর স্বার্থে সর্ষের ভেতরের ভূত তাড়ানোর কথা বলছেন চিকিৎসক ও অপরাধ বিশ্লেষকরা। মাদক নির্মূলে প্রশাসন আগের চেয়ে অনেক বেশি সজাগ দাবি করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, এখনো অভাব রয়েছে জনবল ও উপযুক্ত প্রশিক্ষণের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। মাদক, যার বিষাক্ত ছোবলে ভাঙছে সংসার, ধসে পড়ছে সমাজ, হারিয়ে যাচ্ছে মেধা, বাড়ছে চুরি, ছিনতাই, রাহাজানি আর খুনের মতো ঘটনা। তারপরও অসৎ ব্যক্তির এক হাত থেকে অন্য হাতে বড় হচ্ছে মাদক ব্যবসার পরিধি।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে 2011 সালে যেখানে 11 লাখ পিস ইয়াবা আটক করা হয়েছিল সেখানে 2016 সালে আটক করা হয় প্রায় 3 কোটি পিস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে পরিমাণ মাদকদ্রব্য আটক হয় অভ্যন্তরীণ বাজারে ব্যবসা হয় তার 10 গুণ। যারা এই ধরনের ব্যবসা করে তারা ন্যায় নীতির ধার ধারে না, তাদের হচ্ছে টাকা। মাদকের যে অভিশাপ, সেই অভিশাপটা কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজের জন্য প্রচন্ড একটা হুমকি তৈরি করছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন অনিয়ন্ত্রিত এই মাদক ব্যবসার নিয়ন্ত্রণ রয়েছে মূলত প্রশাসনেরই এক শ্রেণীর কর্তা ব্যক্তির হাতে। খুন, রাহাজানি, হত্যা, নরহত্যা এবং এগুলো সমস্ত কর্মকাণ্ডের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদকাসক্ত। স্থানীয় এমপি, স্থানীয় যে পুলিশ প্রশাসন, স্থানীয় যে অন্যান্য সংস্থা, তারা এই সমস্ত সবকিছুর সঙ্গে জড়িত এবং তারা যদি এটার সাথে জড়িত না থাকে তাহলে পরে এই ধরনের হাজার হাজার কোটি টাকার ব্যবসা চলে কি করে? গভর্নমেন্টকে স্ট্রিক্ট হতে হবে। গভর্নমেন্টের লোকরাই যদি এটার মধ্যে ইনভলভ থাকে, শস্যের মধ্যে যদি ভূত থাকে তো শস্যের দিয়ে ভূতটা দেখে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, মাদক নিয়ন্ত্রণে আগের চেয়ে তৎপর তারা। জড়িতদের আটকে নেওয়া হচ্ছে নতুন কৌশল। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছেন, তাদের ভালো ট্রেনিং নেই। এখন ট্রেনিং এর মাধ্যমে তারা অনেক রপ্ত করেছে এবং আমাদের তদন্তের মানক অনেক উন্নত হচ্ছে এবং আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো, তাদেরকে আইনের আওতায় আনতে পারবো। মাদক নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থাগুলোর তথ্য মতে সারা দেশে প্রতিদিন 200 কোটির বেশি টাকার মাদক কেনাবেচা হয়। এতে সহজেই বোঝা যায় বছর জুড়ে মাদক চোরাচালানে কি পরিমাণ অর্থ পরিণত হচ্ছে কালো টাকায়। আরো ভয়ঙ্কর তথ্য, দেশের ভেতরে ঢুকে পড়া বিপুল ইয়াবার 85% ভেজাল, যা খাঁটি ইয়াবার চেয়ে কয়েক গুণ কম সময়ে মাদক সেবীদের করে দিচ্ছে বিকলাঙ্গ। সচেতন নাগরিকরা বলছেন প্রশাসনের কঠোর পদক্ষেপ আর সততাই পারে মাদকের অভিশাপ থেকে দেশকে মুক্তি দিতে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অনেক আশা নিয়ে বিদেশে পাড়ি জমালেও বিভিন্ন রোগ কিংবা দুর্ঘটনার শিকার হয়ে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অভিবাসী কর্মীকে লাশ হয়ে দেশে ফিরতে হয়। পরিবারের উপার্জনকারী সদস্যদের এমন মৃত্যুতে অসহায় হয়ে পড়ে পুরো পরিবার। বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসী শ্রমজীবীদের পরিবারকে তাদের ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ দিতে সুনির্দিষ্ট পরিকল্পনা সহ নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। অভিবাসী শ্রমিকের মৃত্যু নিয়ে প্রসূন আশিসের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন চতুর্থ ও শেষ পর্ব। একটু সুখ, স্বাচ্ছন্দ্য আর সচ্ছলতা ফিরিয়ে আনতেই 4 বছর বয়সের একমাত্র সন্তানকে বোনের কাছে রেখে 3 বছর আগে লেবানন যান ঢাকার তারানা বেগম। কিন্তু 2.5 বছর যেতে না যেতেই তার মৃত্যু সংবাদ আসে বোনের কাছে। এমন মৃত্যুর পর পরিবারটির নিদারুণ কষ্ট আর রেখে যাওয়া সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের কথা তুলে ধরেন ছোট বোন ফারজানা আক্তার। আমি এই বাচ্চাটাকে নিয়ে কষ্ট করতেছি, কোনো ওষুধপত্র কোনো নিয়ে করতে পারি, বাচ্চাটাকে ভালো স্কুলে দিতে পারি না। আমার তো সম্ভব না আমি ওকে একটা ভালো কাপড় কিনা দেওয়ার। একইভাবে সৌদি আরবে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যাওয়া নোয়াখালীর ফারুক হোসেনের পরিবারের অসহায় অবস্থার কথা উঠে আসে তার জামাতার কণ্ঠে। ওনার স্ত্রী শাহিনা ইয়াসমিন খুবই কষ্টের সাথে এই সংসারটা টেনে নিয়ে যাচ্ছে। সংসার চালানোর মতো কোনো অ্যাবিলিটি নাই, মানসিকভাবে উনি এখনো বিপর্যস্ত। বিদেশে কাজ করতে গিয়ে এভাবেই হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ নানা দুর্ঘটনায় প্রতি বছর লাশ হয়ে ফিরে আসে প্রায় 3,500 অভিবাসী কর্মী। সম্প্রতি পরিচালিত এক গবেষণা মতে উপার্জনকারী কোনো ব্যক্তির মৃত্যুর পর প্রায় 48% পরিবারের সদস্যরা মারাত্মক হতাশা ও অনিদ্রার পাশাপাশি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এছাড়া 90% পরিবার খাদ্য তালিকা ছোট করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে খরচ কমাতে বাধ্য হয়। বিশেষজ্ঞরা মনে করেন বিষয়টিকে রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার। এখনো আমাদের কার্যক্রমকে বাংলাদেশে সেই পর্যায়ে নিয়ে যেতে পারিনি যে এদের পরিবারের জন্য বিশেষ কোনো প্রোগ্রাম আমরা চিন্তা ভাবনা করব। এভাবে যদি আমরাও এগিয়ে আসি এবং সরকারের পার্টি করেন তাহলেই কিন্তু এই পরিবারটির যে কথাগুলো আমরা বলছি তাদের সেই দুরবস্থার মধ্যে পড়তে হবে না। পরিবারের অন্য সদস্যকে বিদেশে পাঠানো, চাকুরি দেয়া কিংবা ঋণ সহায়তা দেয়া সহ নানা সুযোগ সুবিধা দিতে সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি নীতিমালা তৈরির পরামর্শ দেন তারা। যদি কোনো পলিসি গাইডলাইন নাও থাকে তাহলে আমি বলবো যে এই ব্যাপারে ইমিডিয়েটলি পলিসি গাইডলাইন তৈরি হওয়া উচিত। তাদের পরিবারের কারোর অভিবাসনের সুযোগ তৈরি করা যায় কিনা, ব্যাংকিং যে লোন, এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট, সেই সহায়তাও বাড়ানোর একটা ব্যাপার তৈরি করা যেতে পারে। এদিকে এসব পরিবারকে সহায়তা দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। আমাদের পরিবারের জন্য আমরা স্কুলের ব্যবস্থা করতেছি, তাদের চিকিৎসার জন্য হাসপাতালের ব্যবস্থা হচ্ছে। অসহায় এসব পরিবারের পাশে দাঁড়াতে ব্যক্তি খাতের উদ্যোক্তা সহ সংশ্লিষ্টদেরও ভূমিকা রাখার আহ্বান জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।
প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সমুদ্র সম্পদ জরিপ কার্যক্রমকে গতিশীল করতে নতুন আরেকটি অনুসন্ধানী জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল কেন্দ্রীয় মৎস্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক জানান, বর্তমানে দেশে বার্ষিক প্রায় 40 লাখ টন মাছ উৎপাদিত হচ্ছে। আগামী 3 বছরের মধ্যে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ। মাছের উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে মাছ চাষে আধুনিক প্রযুক্তি প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাজারে মাছের কোনো অভাব নাই, দাম ভেরি করতে পারে। জুন পর্যন্ত আমরা উৎপাদন করছি 40 লাখ টনের উপরে, এবং আমাদের টার্গেট হচ্ছে কটসি 25 ফাইন্যান্সিয়ারে 1.5 লাখ টন মাছ আমরা অতিরিক্ত উৎপাদন করব। মাছের এবং সবজির যেভাবে উৎপাদন বাড়ছে তাতে আমাদের পুষ্টির দিক দিয়ে একটা ব্যাপক পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হলেও আমাদের স্বীকার করতে হবে যে আমরা এখনো অপুষ্টির শিকার। দর্শক, রাজধানীর খামারবাড়ে কৃষিবিদ ইনস্টিটিউশনে চলছে কেন্দ্রীয় মৎস্য মেলা। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের। মামুন, ধন্যবাদ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে 7 দিনের মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, এবং আমি এখন সেখানে সবশেষ খবরাখবর জানানোর জন্য আসলে দর্শকদেরকে এখানে আসছি। যে বিষয়টি আসলে বাংলাদেশের মানুষের সঙ্গে মাছের যে সম্পর্ক ওতপ্রোতভাবে সেটি কিন্তু যুগ যুগান্তর ধরে জড়িয়ে আছে, এবং এই মৎস্য সম্পদটা আসলে বাংলাদেশের যে মানুষের প্রধান আমিষের চাহিদা সেটি কিন্তু অনেকটাই পূরণ করে। আসলে যে বিষয়টি আলোচিত হচ্ছে এবং এই মেলায় এসে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে মৎস্য বাংলাদেশের যে ধরনের প্রয়োজন এবং যে মানুষের ভেতরে যে ধরনের চাহিদা রয়েছে, সেই চাহিদাকে কেন্দ্র করে গত 2 দশকে কিন্তু মৎস্য গবেষণা বা নতুন নতুন মাছের জাত উদ্ভাবন বা সেই ধরনের যে প্রশিক্ষণ দেওয়া দরকার মাছ চাষিদের, সেই ধরনের আসলে খুব বেশি প্রাতিষ্ঠানিক ভাবে কোনো সফলতা তেমন আমরা দেখতে পাইনি। এখানে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে বেশ কিছু প্লান্টের কথা বলা হয়েছে, বেশ কিছু প্লান্ট দেখানো হয়েছে যে একই সঙ্গে বিভিন্ন ফসলের সাথে মাছ চাষ কিভাবে করা যেতে পারে, বা মাছ চাষের মাধ্যমে কৃষককে আরো বেশি লাভবান কিভাবে করা যেতে পারে, সে ধরনের বেশ কিছু প্রকল্পের দেখা আমরা দেখতে পেয়েছি। কিন্তু আসলে সেটির কতটুকু বাস্তবসম্মত হচ্ছে বা কতটুকু ফলপ্রসূ হচ্ছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা জানেন এখানে দক্ষিণাঞ্চলের অনেক ব্যবসায়ী এসেছেন, উদ্যোক্তা এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে দীর্ঘ 7-8-9 বছর পার হওয়ার পরেও আইলার যে দুর্বিষহ সময় তারা পার করেছেন, আইলার মাধ্যমে তাদের যে ক্ষতি হয়েছিল, তাদের মাছের ঘের এবং মাছের চাষের যে জমিগুলো সেগুলো লবণাক্ত হয়ে যাওয়ার কারণে সেটির প্রভাব থেকে কিন্তু তারা এখনো মুক্ত হতে পারেনি। এই যে তারা এই ক্ষতির মধ্যে আছে, এই মৎস্য অধিদপ্তর বা সরকারের যে মৎস্য গবেষণা ইনস্টিটিউট, তারা কিন্তু আসলে এমন কোনো সহনীয় উপায় বা আবহাওয়ার সংশ্লিষ্ট বা লবণাক্ততা কাটানোর জন্য এমন কোনো উপায় তারা বের করতে পারেনি যেটির মাধ্যমে কৃষকরা লাভবান হতে পারে। এই যে বিষয়গুলো, সার্বিক বিষয়গুলোর কারণে কিন্তু আসলে আমরা আমাদের দেশের মৎস্য সম্পদ আসলে বিশেষ করে খুব বেশি লাভবান হতে পারেনি। এবং এক্ষেত্রে যে বিষয়টি খুব জোর দেওয়া দরকার সেটি হলো যে কৃষকরা যাতে লাভবান হয় এবং শুধুমাত্র প্রাকৃতিক উপায়ের মাছের দিকে বেশি চাহিদা না দিয়ে যে যেন চাষের মাছের দিকেও মানুষের বেশি চাহিদা থাকে, সেই বিষয়গুলো কিন্তু নজরে আনা উচিত। তো এই মুহূর্তে আসলে এর চেয়ে বেশি কিছু বলার নাই, পরবর্তী সংবাদগুলোতে আমরা আরো তথ্য দেওয়ার চেষ্টা করব। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে চলছে কেন্দ্রীয় মৎস্য মেলা, আর মেলার বিস্তারিত জানতে আমরা যোগ দিয়েছিলাম সহকর্মী জুবায়ের ফয়সালের সাথে। দেশের বিভিন্ন স্থানে বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে, বেড়েই চলেছে সবজির দাম। ফসল নষ্ট হয় সরবরাহ কমার দাবি করে সব ধরনের সবজিতে 10 থেকে 15 টাকা বাড়তি দাম রাখছেন বিক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, সবজির সরবরাহ যতটা কমেছে তার বেশি সংকট দেখানো হচ্ছে। মাছের বাজারে বাড়তে শুরু করেছে ইলিশের সরবরাহ। টমেটো সালাদের পাশাপাশি তরকারি হিসাবে সারা বছরই বেশ চাহিদা রয়েছে এই সবজিটির। চলতি মাসের শুরুতেও রাজধানীর কাঁচা বাজারে টমেটোর দাম ছিল 80 থেকে 100 টাকা, অথচ সেই টমেটো এখন বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। শুধু টমেটো নয়, বেগুন, করলা, পটল, শসা 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বন্ধের দিনে এই বাজারে সমস্ত সবজি, মাছ, সমস্ত কিছুর দাম অন্তত কেজিতে 10 টাকা 20 টাকা বেড়ে যায়। কালকে করলা কিনলাম 50 থেকে 60 টাকা কেজি, আজকে হলো 80 টাকা কেজি। আমাদের খাইতে হবে,
এই তো বাজারের অবস্থা। যদিও ক্যামেরার সামনে ক্রেতাদের এই অভিযোগ অস্বীকার করলেন বিক্রেতারা। করলা 50 টাকা, 60 টাকা, 65 টাকা, 550 টাকা এরকম চলছে। লেবু প্রতি 20 টাকা, 15 টাকা এই আর কি। শসা 40 টাকা, 45, যদি বেশ কমে 50। লাল শাক এটা 10 টাকা, এটা 10 টাকা, কলমি শাক 10 টাকা দিবেছে, জোড়া 15, 3টা 25। মৌসুম চলে আসায় বিক্রেতাদের ঝুড়িতে শোভা পাচ্ছে নানা আকারের ইলিশ, তবে দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাড়তি দাম পাবদা, ট্যাংরা, কই ও মলা সহ অন্যান্য মাছেরও। কালকে যেটা কিনি 4045 টাকা হারতে, আজকের দাম বেশি। আমার কাছে যে 1100 টাকা পিস, 900 গ্রাম চাই। আমাদের সাধারণ মানুষের মানে ওইটা কেনার মতো কোনো ক্ষমতা নেই। ছোট সাইজ, একেবারে ছোট, যেটা মানে ওই 200 টাকা কিনি সেটা আজকে কিনছি 350 টাকা করে। বাতাসি 360 টাকা রেট কেনা, 450 400 বিক্রি। এটা আপনার 400 টাকা করে কেনা, 500 550 বিক্রি। চান্দা হলো আপনার 280 টাকা করে কেনা, 320 360। গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাংস। ব্রয়লার মুরগি 150 টাকা প্রতি কেজি, গরু 500 টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মৌসুম শেষ হওয়ায় ফুরিয়ে আসছে রাজশাহীর আম। প্রতিবছর মধুমাস জ্যৈষ্ঠ থেকে আষাঢ় পর্যন্ত চলে আমের ব্যবসা। সে সময় ঝুড়িতে উঠছে ফজলি, আম্রপালি ও আশ্বিনা জাতের আম। বাগান মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান, বাগানে আম শেষ হওয়ায় কমেছে আমের সরবরাহ, ফলে বাজারে দ্রুত বাড়ছে দাম। এ কারণে আম কিনতে এসে হতাশ হচ্ছেন ক্রেতারা। হাবিবুর রহমান বাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহীতে আমের বাজার থেকে ইতিমধ্যে গোপালভোগ, মোহনভোগ, কালীভোগ, লক্ষণভোগ, হিমসাগর ও ল্যাংড়া বিদায় নিয়েছে। বাগানের আম শেষ হওয়ায় আড়তগুলোতে আমদানি কমেছে। কদিন আগেও আমকে ঘিরে যে নির্ঘুম ব্যস্ততা ছিল তা এখন আর নেই, কমে গেছে বেচা কেনাও। বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, বাজারে এখন শুধু পাওয়া যাচ্ছে আশিনা, আম্রপালি, সুরমা ও মহারাজ জাতের ফজলি আম, তবে দাম বেশি। ফজলি আর আমরুপালি আর আইসনি আমারও পরে আর অন্য কোনো আম নাই। লকনা আছে, ফজলি আছে, আশ্বিনী আছে। লকনা এখন 2200 টাকা বিক্রি হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ধরেন চট্টগ্রাম, ঢাকা, সিলেট, বিভিন্ন জায়গাতে সেল করা হচ্ছে। খুচরা বিক্রেতারা জানান, বর্তমান বাজারে প্রতি কেজি ফজলি আম 60, আম্রপালি 80 ও আশিনা আম বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা দরে। মৌসুম শেষ হয়ে আসায় আমের দাম চড়া বলে দাবি বিক্রেতাদের। দাম এই সামান্য একটু বেড়েছে, তাই পাবলিক কিনছে না। এখন বর্তমান ন্যাংরা খেসা শেষ, এখন আমের চাপ পড়েছে ফজলি, সুরমা, ফজলি, মহারাজ। ল্যাংড়া আম বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, ফজলি আম বিক্রি হচ্ছে আপনার 60 টাকা কেজি, আমরুপালি যাচ্ছে 80 টাকা কেজি। ফলে আমের স্বাদ নেয়ার সাধ্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, তাই সাধারণ ক্রেতাও কম। এখন তো আমের দাম আগের চাইতে একটু বেশি। আগে যে পাওয়া যেত বেশি, তখন তো একটু কম ছিল, এখন পাওয়া যায় কম, একটু দাম বেশি। এত দাম হলে আম কি করে কিনবো, কঠিন তো কেনা। এখন খেসা এগুলা, ল্যাংড়া এগুলা আমদানি কম হয়ে গেছে, এই জন্য এগুলোর দাম বেশি হয়ে গেছে। জেলায় চলতি মৌসুমে আমকে ঘিরে প্রায় 500 কোটি টাকার ব্যবসা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। জুলাই মাস পর্যন্ত বাজারে মিলবে সুস্বাদু মৌসুমী এই ফলটি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পোশাক খাতের অগ্রগতিতে সরকার শীঘ্রই বস্ত্র আইন পাশ করবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। গতকাল রাজধানী বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় চামড়া শিল্প সহ অন্যান্য খাতের দূষণ কমিয়ে এনে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে দায়বদ্ধতার সাথে কাজ করার পরামর্শ দেন বক্তারা। রাজধানীতে শুরু হয়েছে তৃতীয়বারের মতো লেদার ও ফুটওয়্যার এক্সপো 2017। এতে অংশ নিয়েছে বাংলাদেশ সহ ভারত, শ্রীলঙ্কা, চীন, জাপান, তাইওয়ান সহ 8টি দেশের বিভিন্ন কোম্পানি। চামড়া ও চামড়াজাত জুতা, স্যান্ডেল, ব্যাগ, অ্যাক্সেসরিজ, স্টিকার, ব্যবহৃত কেমিক্যাল সহ সহযোগী নানা পণ্য তুলে ধরছেন অংশগ্রহণকারীরা। গতবার বেটার মনে করাতে আমরা আবার সেকেন্ড টাইম আসলাম আর কি। আশা করি ভালো রেসপন্স পাচ্ছি আমরা, নেক্সট ইনশাআল্লাহ আরো পাবো। বাংলাদেশের বাইরে গেলে বা কি রকম ওরা প্রোডাক্ট চাইতেছে বা কি রকম হবে, কি ধরনের প্রোডাক্ট ওরা নিবে, এরকম ডিসকাস করতেছি। আমরা অবশ্যই ভালো ফলাফল রেজাল্ট এখান থেকে পাবো। প্রদর্শনীতে চামড়াজাত পণ্য তৈরির বিভিন্ন পর্যায়ের মেশিনপত্র থেকে শুরু করে অগ্নি নির্বাপক সরঞ্জাম নিয়ে এসেছে বিভিন্ন কোম্পানি। অভ্যন্তরীণ বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় আসার কথা জানায় দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো। অনেক বাইরে থেকে লোকজন আসছে, স্পেশালি চায়না থেকে। ওনারা অনেক জায়গা, অনেক এরিয়াগুলো কভার করা আছে। মেশিনারি 20-30 বছরে নর্মালি কিছু হয় না, যেটা দরকার হয় মাঝে মধ্যে
কোনো পার্টস দরকার হলে সেটা আমরা প্রোভাইড করি। এর আগে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে 3 দিন ব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনকালে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী বলেন, আগামী সংসদ অধিবেশনেই বস্ত্র আইন পাশ করা হবে। এ সময় বক্তারা বলেন, দেশে পর্যাপ্ত চামড়া উৎপাদন হলেও এখনো মানসম্পন্ন ট্যানারি গড়ে তোলা যায়নি। যদিও আমাদের ট্যানারি শিল্প মানে হাজারীবাগ থেকে এখন হেমায়েতপুরে শিফট হয়েছে, সেখানে কিন্তু ড্রেনগুলো যে পরিমাণ ওয়াটার ক্যারি করার কথা সেইভাবে তৈরি হয় নাই। অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান সাবস্ট্যান্ডার্ড। বস্ত্র আইন ইতিমধ্যে আমরা ক্যাবিনেটের নীতিগত সম্মতি নিয়েছি এবং আগামী পার্লামেন্টে হয়তো আমরা বস্ত্র আইনটি আমরা পাশ করতে পারবো এবং এই বস্ত্র আইনটি পাশ হওয়ার পর বস্ত্র মন্ত্রণালয়ের সাথে বস্ত্র সেক্টরের যে বিভিন্ন আমাদের যে সংগঠনগুলো আছে তাদের সাথে আমরা আলোচনা সাপেক্ষে এই বস্ত্র সেক্টরকে এগিয়ে নিতে পারবো, আমাদের পাট সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আগামীকাল শনিবার শেষ হবে এ প্রদর্শনী। চলবে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সব ধরনের হোটেল, মোটেল ও রেস্তোরাঁগুলোর সেবা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অতিথি সেবায় নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের অদক্ষ ও স্বল্প দক্ষদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, আগামী বছরেই ঢাকাতে 12 থেকে 14টি 5 স্টার মানের হোটেল গড়ে তোলা হবে। প্রথমবারের মতো এবার ঢাকা জেলার 82 জন সহ 8টি বিভাগে মোট 700 জনকে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এই সমস্ত হোটেল, মোটেল, রেস্তোরাঁ এবং পর্যটন কেন্দ্রগুলো, তার বাইরে সরকারি সংস্থা যে কেন্দ্রগুলো রয়েছে, এই সবগুলোর ক্ষেত্রে সেবার মানকে যথেষ্টভাবে উন্নীত করা। আসলে কেবল একমাত্র সেবা দিয়েই আমরা কিন্তু সবার মন জয় করে নিতে পারি। শহরগুলোর জৈব আবর্জনা ব্যবহার করে প্রোগ্রামেটিক সিডিএম শীর্ষক পাইলট প্রকল্প বাস্তবায়নে বর্জ্য সংগ্রহ ও পরিবহনের জন্য 2টি সিটি কর্পোরেশনের 2 পৌরসভায় বিন ও ট্রাক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইশতিয়াক আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইসুল আলম মণ্ডল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। নুপামি বিডি বাংলাদেশ এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট IAB এর মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আসবাবপত্র নকশার একটি ওপেন ডিজাইন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে নুপামি বিডি লিমিটেড এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট IAB এর মধ্যে সমঝোতা চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুপামি বিডি লিমিটেডের নির্বাহী পরিচালক আরিজ ইজুরা এবং IABর কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট কাজী গোলাম নাসির। ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পর বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য সম্পর্কের আরও উন্নতি হবে বলে মনে করছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। ব্রিটেনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশ সুবিধা বহাল থাকবে বলেও জানান তিনি। লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, বিদেশিদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছে বর্তমান সরকার। লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট বশির আহমেদের পরিচালনায় এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি সহ আরও অনেকে। অনুষ্ঠানে ডেভিড ক্যামেরুনের বাংলাদেশ সফর এবং 21 থেকে 23 অক্টোবর সিলেটে গ্লোবাল NRB বিজনেস কনভেনশন 2017 এর উপর নির্মিত 2টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। গেল এপ্রিল মাসে কাতারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সংযুক্ত আরব আমিরাত থেকেই হ্যাক করা হয়েছে বলে দাবি করেছে দোহা। গতকাল কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, হ্যাকিংয়ের ঘটনায় যে IP অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে তা সংযুক্ত আরব আমিরাতের। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থানের কর্মকর্তাদের বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, 2 মাস আগে আরব আমিরাত ওয়েবসাইট হ্যাক করে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বিভিন্ন বিতর্কিত বক্তব্য যুক্ত করে প্রচার করেছিল। সেখানে থানি সশস্ত্র গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহর প্রশংসায়
পাশাপাশি ইরানকে একটি শক্তিশালী ইসলামিক শক্তি হিসেবে উল্লেখ করেছিল। এসব মন্তব্য করে কেন্দ্র করেই উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে কাতারের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। যদিও কাতার শুরু থেকেই ওয়েবসাইটের এসব তথ্য সাজানো বলে দাবি করে আসছে, তবে কাতারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের ওয়েবসাইট হ্যাকিংয়ে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, মার্কিন গণমাধ্যমে হ্যাকিং সংক্রান্ত যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আবারও জানিয়ে দিচ্ছে সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধসে 300 শিশুসহ একই পরিবারের 5 জন নিহত, চলছে উদ্ধার কাজ। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি, নতুন উদ্যমে ফসলের মাঠে কৃষক, সরকারি সহায়তার দাবি। গাইবান্ধায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। দেশে ক্রমেই বাড়ছে মাদক ব্যবসা, এক শ্রেণীর অসাধু কর্মকর্তার পৃষ্ঠপোষকতাই কারণ বলছেন অপরাধ বিশ্লেষকরা। তৃতীয় দফা মেয়াদ শেষ হলেও চালু করা সম্ভব হচ্ছে না দ্বিতীয় তিস্তা সড়ক সেতু, ঠিকাদার ও কর্তৃপক্ষের উদাসীনতাই কারণ, দাবি এলাকাবাসী। এবং মৌসুম শেষ হওয়ায় রাজশাহীর বাজারে কমেছে আমের সরবরাহ, দ্রুত বাড়ছে দাম, কিনতে এসে হতাশ ক্রেতারা। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।